আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিমান বাহিনীর একটা অনুষ্ঠানে গিয়ে যে বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বা একটা যুদ্ধ আসন্ন এরকম কিছু একটা ইঙ্গিত দিয়েছেন। আসলে আমরা জনগণ হিসাবে এই বিষয়টা আমরা তার কাছ থেকে ক্লিয়ার জানতে চাইছি যে এই যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ করার জন্য যে মন মানসিকতা এটা নেয়ার মানে এইভাবে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের বিমান বাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন। এখন তিনি যে যুদ্ধ করবেন, এই যুদ্ধটা আসলে কার বিরুদ্ধে করবেন? তিনি নিজের বিরুদ্ধে নিজে, নাকি আপনার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন, নাকি চীনের বিরুদ্ধে, নাকি আপনার কি বলে মিয়ানমারের বিরুদ্ধে? মানে কার বিরুদ্ধে তিনি যুদ্ধটা করবেন? প্রতিপক্ষটা কে? এখন আমরা জনগণ হিসেবে আমরা যদি খুঁজি বা এরকম আমরা যদি চিন্তা করি, ভাবি, আসলে আমরা এখানে প্রতিপক্ষ দেখছি না। আমরা এখানে সরকার যেন বলছে শুধু একটা যুদ্ধের কথা। এখন এই যুদ্ধর কথা শুনে আসলে আমরা যারা জনগণ আছি আমাদের সবার তো আসলে ঘুম হারাম হয়ে গেছে। কেননা বাংলাদেশের মানুষ 1971 সালের পরে কিন্তু যুদ্ধ দেখেনি। তাই এই যে ইয়াং জেনারেশন যারা আছেন এদের মনের মানে আমাদের বাবা এবং দাদারা এরা বাদে আর কেউ আমরা কিন্তু যুদ্ধ দেখিনি। এখন এই যে জেনারেশন আমরা যারা আছি আমরা সবাই কিন্তু আতঙ্কিত এবং ভীতসন্ত্রস্ত অবস্থায়, মানে ভীতসন্ত্রস্ত অবস্থায় আছে। কেননা যদি যুদ্ধ হয়, কেননা যুদ্ধের তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই, তাই যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে আমরা কে কী করব? কিন্তু সরকারের পক্ষ থেকে শুধু যুদ্ধের কথা বলা হয়েছে, কিন্তু কার বিরুদ্ধে, কিভাবে, কেন, মানে কি, কেন, কিভাবে, কোনো কিছুই ঠিক করা হয়নি বা বলা হয়নি। এখন এই জন্য আমরা মানে অনিশ্চয়তার মধ্যে আছি। তাই সরকার মহোদয় যদি এটা যদি ক্লিয়ার করে দিতেন আমরা অমুকের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইতেছি, ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইতেছি, সেক্ষেত্রে আমরা যারা আসছি বা দেশের জনগণ যারা আছে সবাই একটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলাইতেন। হ্যাঁ, প্রতিপক্ষ মানে বিবেচনা করে তারা প্রস্তুতি নিতে পারতেন হয়তোবা। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শুধু যুদ্ধের কথা বলছেন। এখন যুদ্ধের মানে যেহেতু পক্ষ নাই এখানে, মানে প্রতিপক্ষ নাই, তাই এই ক্ষেত্রে যেন আসলে আমরা যেহেতু অনিশ্চয়তার ভিতরে আছি, তাই অনিশ্চয়তাটা মানে কাটানো উচিত আমাদের প্রধান উপদেষ্টা। এখন এটা কি আমরা যদি আমাদের দেশের মানে সামগ্রিক দিক বিবেচনা করে যদি চিন্তা করি বা দেখি বা বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে আসলে এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সুকৌশলে তিনি তার ক্ষমতাটা মানে পাকাপোক্ত বা ক্ষমতাটা দীর্ঘস্থায়ী করতে চাইতেছেন। এখন তার এই ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গেলে দেশের ভিতরে যদি স্থিতিশীল থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আর মানে তার ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে না। তার কিন্তু নির্দিষ্ট একটা সময় পর মানে চলে যেতে হবে। জনগণ তাকে মানে এখনই প্রায় আপনার 70% লোক তাকে মানে দেখতে চায় না, এরকম ইয়া হচ্ছে। এখন তার ভিতরে যদি এরকম একটা যুদ্ধ পরিস্থিতি বা ভাব যদি তিনি আবহাওয়া যদি তৈরি করে ফেলাইতে পারেন, সেই ক্ষেত্রে এই বাংলাদেশের সংবিধানের যে যুদ্ধকালীন সময়ে নির্বাচন মানে পিছানো বা নির্বাচন না করা এরকম এই আর্টিকেলটা তিনি মানে এখানে কার্যকর করতে চাইবেন এবং নিজের ক্ষমতাটা পাকাপোক্ত করতে চাইবেন। এখন এই জন্য কি তিনি গায়ে ফিরে যান প্রতিবেশী যে কোনো কারোর সাথে একটা যুদ্ধের মানে একটু ঠেলাঠেলি করা যায় কিনা এরকম বিষয়টা, নাকি একটু ধাক্কাধাক্কি যদি কারোর সাথে আমি করি, জিতলাম, না জিতলে নেই, সেটা কোনো বিষয় না। হ্যাঁ, এখন তিনি কি এইভাবে ক্ষমতায় থাকতে চাইতেছেন কিনা সেটাও আসলে ভাইবা দেখতে হয় বা চিন্তা করতে হয়, মাথায় রাখতে হয়। এখন আমাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এখন বৈরিতা নয়, সেখানে তিনি নতুন করে মানে নিজের মতো করে যায় একটা যুদ্ধের আবহাওয়া তৈরি করতে চাইতেছেন নিজের মানে যেই ক্ষমতা আছে ওইটাকে তিনি পাকাপোক্ত করার জন্য। এখন যদি সেইটা হয় সেক্ষেত্রে দেশের জনগণ তাকে ছাড়বে না। কেননা আপনি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থিত যারা আছে, বিশেষ করে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিগণ বা অনেকেই প্রায় অধিকাংশ আপনার যারা আপনার কি বলে যে সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কথা বলেন তাদের যে সমস্ত সমীকরণগুলো, ওই সমীকরণগুলো অনুযায়ী বাংলাদেশের এখনও প্রায় আপনার 30% প্লাস মানুষ এখনো আওয়ামী লীগ পছন্দ করে বা আওয়ামী লীগকে লাইক করে, এমনকি আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, মানে যদি ভোট হয়। এখন এই যে 30% আছে, আবার বিএনপিকে সমর্থন করে ধরেন আপনার 40%।
এখন আওয়ামী লীগকে যদি 30% লোক সমর্থন করে, এখন যারা এই আওয়ামী লীগের পক্ষে আছে এরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দও করে না বা তিনি ক্ষমতা যেন থাকুক এটা চায় না। আবার আসেন বিএনপির ক্ষেত্রে, বিএনপি মানে প্রথম অবস্থায় অর্থাৎ 5ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকার পতনের পরে যেরকম একটা সমর্থন বিএনপি বা বিএনপির পক্ষ থেকে যেভাবে দেওয়া হয়েছে, কিন্তু ওই বিষয়টা এখন কিন্তু আর বিএনপি নাই, অর্থাৎ বিএনপি কিন্তু ওইরকম সমর্থনটা এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে দিচ্ছে না। অর্থাৎ আলটিমেটলি দাঁড়ালো কি, আওয়ামী লীগের যদি 30% থাকে তাহলে বিএনপির ধরে নেই এই মুহূর্তে 40% জনপ্রিয়তা আছে, তাহলে 40 আর 30 70%, এই 70% জনগণ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দেখতে চায় না। এখন তার যে গণতন্ত্রের কথা তিনি বলেন বা তিনি যে গণতন্ত্রের বুলিয়া উঠলেন, এখন তার ওই গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যেখানে 70% জনগণ যেখানে মানে যে সরকারকে চায় না বা ক্ষমতা রাখতে চায় না, তাহলে ওই সরকার কিভাবে সেখানে ক্ষমতা থাকবে সেটি আসলে প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন করার দাবি রাখে। এখন প্রশ্ন করার দাবি রাখলে রাখি, প্রশ্ন করলে তো আসলে চাকরি হারাইতে হবে। কেননা আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে একজন উপদেষ্টা যিনি মানে কোঠায় উপদেষ্টা হয়েছেন, বইয়ের কোঠায় ধরা যায় যেন উপদেষ্টা হয়েছেন জনাব ফারুকী সাহেব, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, প্রশ্ন একটু কঠিন হয়েছে দেখে তিনি মানে তার ইয়াতে ইশারায় বা তাদের ইশারায় যেভাবে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে, তাই আসলে যেন এখানে প্রশ্ন করলে যেন চাকরি থাকবে না এটা বোঝা যায়। আমরা অনেকেই বা আপনারা অনেকে আওয়ামী লীগ সরকারকে ফেসিস্ট বলেন বা স্বৈরাচার বলেন ইত্যাদি ইত্যাদি বলতে পারেন, সেটা আপনার কাছে হয়তো হইতে পারে, মনে হইতে পারে, কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ সরকারের আমলে এই যে প্রশ্ন করলে যেন চাকরি গেছে এরকম কিন্তু দেখা যায় না। অর্থাৎ যে কোনো ব্যক্তি যে কোনো প্রশ্ন করতে পারছে। কেননা এই বিষয়টা আমরা দেখতে পাই আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন আপনার বিদেশ সফর করতেন, বিদেশ সফরের পরে তিনি আসতেন, আসার পরে তিনি তার যে আনুষ্ঠানিকতাগুলা, যেমন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা, তারপর হচ্ছে গিয়া এই সমস্ত আনুষ্ঠানিকতাগুলো সেরে বা বিদেশে গিয়ে কী আলোচনা হয়েছে বা কি অগ্রগতি আছে এই সমস্ত বিষয়গুলোকে রাষ্ট্রপতি মানে সার্বিক বিষয়টা রাষ্ট্রপতিকে অবহিতকরণ করা। তারপর তিনি সংবাদ সম্মেলন করতেন, সংবাদ সম্মেলনে বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন রকম প্রশ্ন করত। এখন সেখানে শেখ হাসিনার একটা প্রস্তুতি থাকতো, তিনি ঘাবড়াইতেন না প্রশ্ন শুনে, কিন্তু বর্তমানে যারা আছেন এরা আসলে মনে হয় যে সাংবাদিকদের প্রশ্নকে ভয় পান এবং তাদের ওরকম কোনো প্রস্তুতি থাকে না। অর্থাৎ আমরা দেখতে পাইতেছি কি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে যান, বিদেশে গেলে সেখান থেকে আইসা তিনি কোনো সংবাদ সম্মেলন তো করেনই না, এবং কি তিনি ঔদ্ধত্যতা দেখায়া এখানে মানে উগ্রবাদী দেখায়া বা উগ্র মন মানসিকতা নিয়ে তিনি রাষ্ট্রপতির সাথেও তিনি ওই সৌজন্য সাক্ষাৎটা করেন না, এবং বিদেশে যায় তিনি কি দেশের মানে কোন কল্যাণ করলেন না দেশের আপনার অকল্যাণ করে আসলেন, ওই বিষয়টা তিনি রাষ্ট্রপতিকে কোনো কিছুই ব্রিফ করেন না। এখন এটা তিনি কেন করেন না সেটা তিনিই জানেন, তিনি কি রাষ্ট্রপতিকে পছন্দ করেন না, এখন পছন্দ করলে করেন না করলে নাই, কিন্তু রাষ্ট্রপতিকে তো প্রোটোকল অনুযায়ী আপনি তার কাছে জবাবদিহি করতে বাধ্য আর কি। এখন সেই ক্ষেত্রে আপনি এখানে মানে এই যে রাষ্ট্রপতিকে অবহিত করেন না, ব্রিফ করেন না, জানান না এই বিষয়গুলো, আসলে এটা যদি আপনি এখানে এরকম করেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে বর্তমান যে প্রজন্ম আছে তারা কি শিখতেছে, অর্থাৎ আপনি যেরকম মানে বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল কোয়ালিটি, আপনি আমাদের বর্তমান যে জেনারেশন আছেন এদেরকে ওই কোয়ালিটির শিক্ষা দিতেছেন। আর এর প্রতিফলন আমরা দেখতে পাইতেছি বিভিন্ন মবের মাধ্যমে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মব করে এই মানে পক্ষগুলা, সেখানে বিভিন্ন গ্যামজাম সৃষ্টি করে। এখন আপনি যদি এই 900 বুঝায় যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান সেক্ষেত্রে আসলে দেশের জনগণ কতটুকু মানবে সেটা সময় বলে দেবে। তাই আজকে এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।